আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের পিএইচপি এর ফ্লোটিং পয়েন্ট নাম্বার সম্বন্ধে দেখাবো, যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে সেগুলিকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়, সেটা আমি বিস্তারিত বর্ণনা করব। তো চলুন আমাদের htdocs ফোল্ডারের ভিতর যাই। এখন এই ফোল্ডারের ভিতরে htdocs আমাদের ফোল্ডারের ভিতরে আমি আজকের টিউটোরিয়ালের জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করলাম, পার্ট 7। এর ভিতরে index.php নামক একটি ফাইল তৈরি করলাম। ফাইলটি ওপেন করলাম। আমি টাইটেল ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। এবার আমাদের HTML এর বডি ট্যাগের ভিতরে আমি PHP ট্যাগ লিখলাম। তো আমি আগেই বলেছিলাম যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার এটি হচ্ছে দশমিক সংখ্যা। সহজ কথায় বলা যায় এটি হলো দশমিক সংখ্যা। তো আমি একটি দশমিক সংখ্যাকে আমার একটি নতুন ভ্যারিয়েবল নিয়ে সেটার ভিতর রাখবো। তো আমি ভ্যারিয়েবলের নাম নিলাম কোডার ইকুয়াল, মনে করুন একটি দশমিক সংখ্যা আমি লিখলাম 10.31 সাপোজ। তো এই যে 10.31 এটি একটি দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাকে যদি আমি ইকো করাই এই যে ভ্যারিয়েবলের ভিতরে রাখছি সেই ভ্যারিয়েবলটাকে, তাহলে দেখুন কি হবে। ইকো কোডার। এখন আমি আমাদের ওয়েব ব্রাউজারে আসলাম, লোকাল হোস্ট পার্ট 7 index.php। তো এখানে খেয়াল করুন আমার আউটপুট আসছে 10.31, অর্থাৎ আমি কোডার ভেরিয়েবলের ভিতর ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখছি, যে কারণে আমি কোডারকে ইকো করানোর ফলে আমার আউটপুট আসলো 10.31। তো আমি এরপরে একটি নিউ লাইন ট্যাগ ব্যবহার করি। এখন আমি যদি এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার বের করার জন্য কোনো অপারেশন করি, মনে করুন একটি ইন্টেজার ভাগ আরেকটি ইন্টেজার, যেটার আউটপুট আসবে একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো যদি এরকমভাবে লিখি আমি, মনে করুন a1 একটি ইন্টেজার নাম্বার, a1 ইকুয়াল টু 4 এবং a2 আরেকটি ইন্টেজার নাম্বার যার ভ্যালু হলো 3। তো এখন আমি আরেকটি ইন্টিজার নাম্বার নিলাম a3 যার ভ্যালু হলো a1 ডিভাইডেড বাই a2। তাহলে এখানে কি করবে, a1 অর্থাৎ 4 ভাগ 3, a2 তে আমার 3 আছে, তো 4 ভাগ 3 এর আউটপুট যেটা আসবে সেটা আমি a3 তে রাখলাম, a3 ভ্যারিয়েবলের ভিতর। এখন আমি ইকো করাচ্ছি a3। তাহলে চলুন আমার আউটপুট দেখা যাক কি আসে। তো খেয়াল করুন এখানে আমার আউটপুট আসছে 1.3333, এরকম অনেকগুলা 3 আসছে, অর্থাৎ আমার যে রেঞ্জ, সে রেঞ্জের ভিতর ফ্লোটিং পয়েন্ট রেঞ্জের ভিতরে যতগুলি 3 নেওয়া সম্ভব সবগুলি নিয়ে সে আউটপুট এভাবে শো করছে। তো এখানে আপনি এই যে ভ্যারিয়েবল, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম আসলে, যে ইকো, মনে করুন আমি চাচ্ছি যে কোনো ভ্যারিয়েবলের ভিতর না নিয়ে সরাসরি লিখবো, সেটাও সম্ভব ছিল। মনে করুন এরকমভাবে যে ইকো তারপর 4 ভাগ 3। এখানে আমি আসলে 4 ভাগ 3 করার পরে এটিকে কোনো ভ্যারিয়েবলের ভিতরে না রেখে সরাসরি এটিকে ইকো করছি। তো এখানে কি ইকো হবে, 4 ভাগ 3 করার পর যে আউটপুটটা আসবে সেটি আসলে ইকো হবে। তো আমি এটিকে রিফ্রেশ করি পেজকে, তো দেখুন আমার আউটপুট একই রকম আসছে। তো এভাবেও আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন। আমি নিউ লাইনটাকে কপি করে আনলাম। এখন একটি জিনিস দেখার বিষয়, সেটি হলো, মনে করুন এই যে আমার
আউটপুট 1.333, দশমিকের পরে অনেকগুলা নাম্বার চলে আসছে। তো আমি ইচ্ছা করলে এই দশমিকের পরে কয়টি নাম্বার শো করবে, মনে করেন আউটপুটে এতগুলো নাম্বারই আসার কথা ছিল, কিন্তু আমি প্রথম একটি নাম্বার, দশমিকের পরে একটি অথবা দুইটি অথবা তিনটি, এরকমভাবে আমি নাম্বার শো করাতে পারবো। তো এর জন্য পিএইচপিতে একটি বিল্ট ইন ফাংশন আছে এই নাম্বার সিস্টেমের জন্য, সেটা হলো রাউন্ড ফাংশন। এই রাউন্ড ফাংশন ব্যবহার করে আমি দশমিকের পরে কয়টি নাম্বার দেখাবো সেটি সেট করে দিতে পারবো। তো চলুন আমি আরেকটি ভ্যারিয়েবল নেই, মনে করুন A4। আমি এখানে একটি দশমিক সংখ্যা নেই এরকম যে 10.31845 এরকম যে কোনো একটা নাম্বার নিলাম আমি। এবার আমি যদি একে রাউন্ড ব্যবহার করি, তো আমি ইকো দিয়ে লিখি যে কি কাজ করতেছি, রাউন্ড ডট। এবার আমি রাউন্ড ফাংশন কল করলাম এবং রাউন্ডের ভিতরে আমি কি লিখলাম, A4, অর্থাৎ A4 নামক ভ্যারিয়েবলের ভিতর যে মানটি আছে আমি সেটির উপরে রাউন্ড ফাংশন অ্যাপ্লাই করব। তো এখানে এই রাউন্ড ফাংশনের দুইটি প্যারামিটার, একটি প্রথম প্যারামিটার হলো আপনি যেই স্ট্রিং অর্থাৎ যে ফ্লোটিং নাম্বার কে আপনি আসলে দশমিকের পরে নাম্বার শো করাতে যাচ্ছেন, মানে মূল যে আপনার টার্গেট ফ্লোটিং নাম্বার, সেটি হলো প্রথম প্যারামিটার। এরপরে দ্বিতীয় আরেকটি প্যারামিটার হলো কমা দিয়ে আপনি বলে দিবেন যে দশমিকের পরে কয়টি নাম্বার আপনাকে শো করবে। তো এখানে অন দেওয়া মানে হলো যে দশমিকের পরে আপনাকে একটি নাম্বারই সে শো করবে। যদি এখানে অনের পরিবর্তে 2 দিই তাহলে দশমিকের পরে দুইটি নাম্বার আপনাকে শো করবে। তো দেখুন আমি এখানে ইকো করাচ্ছি, আসলে A4কে রাউন্ড করে ইকো করাচ্ছি। তো আমার দশমিক সংখ্যাটা হলো 10.31845। তো এই যে লাস্টের যে 845 এটা আপনাকে আর শো করবে না, অর্থাৎ রাউন্ড করার ফলে দশমিকের পরে মাত্র দুইটি সংখ্যা নিয়ে সে আপনাকে আউটপুটে শো করবে। তো আমি এইটাকে রিফ্রেশ দেওয়ার ফলে দেখুন যে রাউন্ড আমাকে কি শো করতেছে, 10.3, অর্থাৎ দশমিকের পরে সে একটি নাম্বার শো করছে, কারণ আমি এখানে প্যারামিটার হিসেবে অন দিছি। তো এবার আমি চেঞ্জ করে দেই, প্যারামিটার হিসেবে মনে করুন 2। তো এখানে 2 দেওয়ার ফলে আপনাকে দুটি নাম্বার শো করবে। তো খেয়াল করুন দশমিকের পরে আমাকে এখন দুটি নাম্বার শো করতেছে, কারণ আমি এখানে 2 দিছি। তো আপনারা অঙ্কের নিয়ম অনুযায়ী যখন ছোটবেলায় অঙ্ক করছেন তখন দেখছেন যে যদি আমি দশমিকের পরে দুইটি সংখ্যা নেই তাহলে এই দ্বিতীয় সংখ্যার পরের সংখ্যাটি চেক করা হয়, অর্থাৎ সেটি 5 বা 5-এর থেকে বেশি কিনা। যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই যে দ্বিতীয় সংখ্যা যেটা সেটার সাথে 1 যোগ করে দেওয়া হয়। আর যদি 5-এর থেকে কম হয় তাহলে এই যে দ্বিতীয় সংখ্যা, সেই দ্বিতীয় সংখ্যাটিকে আর কোনো পরিবর্তন করা হয় না, ওইভাবেই রেখে দেওয়া হয়। তো এখানেও আসলে রাউন্ড ফাংশন সেই একই কাজটি করেছে, অর্থাৎ একের পরের নাম্বার সে চেক করে পেয়েছে 8, অর্থাৎ 5 বা 5-এর থেকে বেশি। সুতরাং 1কে সে 2 বানিয়ে দিয়ে তারপরে আপনার আউটপুটে শো করতেছে, অর্থাৎ 10.32। তো এটি হলো মূলত রাউন্ড ফাংশনের কাজ। এবার আমি আরেকটি জিনিস দেখাবো, সেটা হলো সিলিং ফাংশন, সিল। তো সিলের কাজ আসলে কি, এখানে তো আসলে A4 আমাকে নেওয়াই আছে, আমি A4ই ব্যবহার করি। সিল ডট, এই যে সিল ফাংশন, আমি সিল ফাংশনের কাজটা একটু বলে নেই আপনাদেরকে। যে সিল ফাংশনের কাজ হলো এই যে পয়েন্টের পরে যা কিছুই থাকুক না কেন, যদি পয়েন্টের পরে আপনি কোনো মান দিয়ে থাকেন তাহলে এই সিল ফাংশনের কাজ হলো এই মানটিকে পূর্ণ সংখ্যা করে নেবে। অর্থাৎ এখানে যে 10 পয়েন্টের পরে সামথিং কোনো মান আছে, এটা আসলে এই মানটির প্রথম সংখ্যা 5 হলো নাকি অন্য কিছু হলো, 5-এর থেকে বড় বা ছোট হলো, এটা সে চেক করবে না। সে শুধু চেক করবে যে পয়েন্টের পরে 1 বা তার বেশি কিছু আছে কিনা, বা যে কোনো একটি নাম্বার আছে কিনা। যদি পয়েন্টের পরে কিছু থেকে থাকে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে এই যে পয়েন্টের আগের যে সংখ্যা সেটির সাথে 1 যোগ করে শো করবে।
তো এখানে আছে 10.31845, তো আপনার আউটপুটে আসলে শো করবে 11, অর্থাৎ পয়েন্টের পরে কিছু থাকার কারণে 10-এর সাথে 1 যোগ করে 11 শো করবে। আর সিল ফাংশনের প্যারামিটার হলো একটি, অর্থাৎ আপনার টার্গেট ভ্যারিয়েবল যেটি সেটি। তো A4 হলো আপনার টার্গেট ভ্যারিয়েবল, তো A4টিকেই সে অপারেশন করবে। তো দেখুন আমার আউটপুট কি আসছে, আউটপুট আসছে 11। তো এটি হলো সিলিং ফাংশনের কাজ, যে দশমিকের পরে যা কিছুই পাক না কেন সেটুককে সে পূরণ করে নিবে, অর্থাৎ এর আগে যেটি থাকবে তার সাথে 1 বাড়িয়ে নিবে। তো 10-এর জায়গায় আমার আসছে 11। আরেকটি ফাংশন আছে, সেটি হলো ফ্লোর ফাংশন, FLOR ফ্লোর ডট A4। ফ্লোর ফাংশনের একটি প্যারামিটার। তো ফ্লোর ফাংশনের কাজ হলো, আমি আগে যেটি করেছিলাম সেটির উল্টা, অর্থাৎ আগে আমি দশমিকের পরে যা কিছু ছিল সেটিকে নিয়ে তার সাথে 1 বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আগের সংখ্যাটার সাথে। এখন ফ্লোর ফাংশনের কাজ হলো দশমিকের পরে যেটুক আছে সেটুককে সে বাদ দিয়ে দিবে, অর্থাৎ এর আগে যেটুক আছে দশমিকের আগে সেটুককেই সে কী করবে, কাউন্টের ভিতর নিয়ে আসবে, এবং এর পরে যা কিছু আছে সব কিছুই সে বাদ দিবে। তো এখানে 10.31845, তো এখানে আমার আউটপুট আসবে 10। তো দেখুন আমার আউটপুট কি আসে, ফ্লোর ইকুয়াল টু 10। তো এটি হলো ফ্লোর ফাংশনের কাজ। তারপরে আরও কিছু ফাংশন আছে আসলে ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন করার জন্য, যেমন স্কোয়ার রুট। আপনারা আগে অঙ্কে করছেন যে স্কোয়ার রুট SQUARERT ডট SQRT ফাংশনটির লিখতে হয় SQRT দিয়ে। তো এখন মনে করুন এর ভিতরে আমি এটাকে একটু পূর্ণ সংখ্যা নিই, তাহলে স্কোয়ার রুট বুঝতে আপনার সুবিধা হবে। আমি এখানে মনে করুন একটি ভ্যারিয়েবল নিলাম F5 ইকুয়াল টু 144। তো স্কোয়ার রুট আমি করব A5 এর, এখানেও একটি প্যারামিটার ব্যবহার করা হয়। তো স্কোয়ার রুট মানে কি, 144-এর স্কোয়ার রুট যদি আপনি করেন তাহলে কি হবে, আউটপুট আসবে 12, অর্থাৎ দুইটি 12 গুণ করলে 144 হবে। 12 গুণন 12 ইকুয়াল টু 144। সুতরাং 144-এর স্কোয়ার রুট যদি আপনি করেন তাহলে আউটপুট আসবে 12। তো চলুন আউটপুট দেখা যাক। এই যে স্কোয়ার রুট আপনার আউটপুট দেখাচ্ছে 12। তো এরকমভাবে আরও কিছু ম্যাথমেটিক্যাল কাজ আছে, যেমন পাওয়ারের কাজ, যে 2 টু দি পাওয়ার 3 অথবা 8 টু দি পাওয়ার 2, এরকম পাওয়ারের কাজগুলো আপনি ম্যাথ ফাংশন ব্যবহার করে করতে পারবেন। তো আমি A5-এর একটি নতুন মান ধরি, মনে করুন, আচ্ছা A5 না, আমি সরাসরি লিখি, এটাকে সরাসরি লিখলেও আসলে কাজ করবে। পাওয়ার ফাংশনটি লিখতে হবে POW, অর্থাৎ পাওয়ারের প্রথম যে 3টি ক্যারেক্টার সেটি POW এই ফাংশনটির নাম, এবং এর প্যারামিটার হলো 2টি। আপনি যদি 2,3 দেন তার অর্থ হলো 2 টু দি পাওয়ার 3, 2 এর মাথায় 3, মানে 2 গুণ 2 গুণ 2, এটির আউটপুট আপনাকে শো করবে। তো চলুন আমি আউটপুট দেখি। তো 2 গুণ 2 গুণ 3 আমার আউটপুট আসতেছে 8। তো 2 টু দি পাওয়ার 3-এর ভ্যালু হলো 8। তো এটিকে যদি আমি চেঞ্জ করে দেই, মনে করেন 8,2, তাহলে কি হলো, 8 গুণ 8 মানে 8কে সে 2 বার গুণ করবে, 8 টু দি পাওয়ার 2, 8 8 64। তো দেখুন আউটপুট কি আসে, 64। তার মানে আমার এই ফাংশনটি কাজ করতেছে। তো এখানে আমি ইচ্ছা করলে এভাবে নিতে পারতাম যে A6 ইকুয়াল টু 8 ভ্যারিয়েবলের ভিতর ধরেও আপনি এভাবে কাজ করতে পারেন, 7 ইকুয়াল টু 2। তো এখানে আমি কি লিখতাম, A6, A7, তাহলে কিন্তু আমার আসলে একই কাজ হতো, A6-এর ভ্যালু 8, A7-এর ভ্যালু 2। তো এখানে সে কী পাবে, A6 টু দি পাওয়ার A7, অর্থাৎ 8 টু দি পাওয়ার 2 মানে 64। তো দেখুন আমি রিফ্রেশ দিলে আমার একই আউটপুট দেখাচ্ছে। তো এটি হলো পাওয়ারের কাজ। আরও কিছু ফাংশন, যেমন র্যান্ডাম নাম্বার, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যেটি আপনার অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
বিশেষ করে যখন আপনি পাসওয়ার্ড জেনারেট করবেন, ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ড দিতে হয় সেটি অনেকটা র্যান্ডম নাম্বার নিয়ে অনেক সময় কাজ করতে হয়, যে কারণে র্যান্ড ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি পিএইচপির ফাংশন। তো এখন চলুন র্যান্ডম ফাংশন কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাই। তো র্যান্ডম নাম্বার আসলে মূলত হলো যে কোনো একটি নাম্বার, কম্পিউটারকে যদি আপনি প্রথমে বলেন তুমি আমাকে একটি র্যান্ডম নাম্বার দাও, তাহলে মনে করেন সে আপনাকে প্রথমে যে কোনো একটি নাম্বার দিল যে 25। এরপরে কম্পিউটারের কাছে আপনি আবার চাইলেন যে তুমি আমাকে আরেকটি র্যান্ডম নাম্বার দাও, তো মনে করেন সে এবার আপনাকে দিল 2। তো র্যান্ডম নাম্বার হলো কম্পিউটার র্যান্ডমলি যে কোনো একটি নাম্বার, তার ইচ্ছা মতো যে কোনো একটি নাম্বার আপনাকে দিবে। তো এক এক সময় এক এক নাম্বার সে আপনাকে দিবে, এটাই হলো র্যান্ডম নাম্বার। তো আমি যদি এরকম করি যে র্যান্ড ফাংশন সরাসরি কল করি কোনো প্যারামিটার না দিয়ে, তার মানে হলো যে কোনো এই র্যান্ড ফাংশনটির কাজ হলো আপনাকে যে কোনো একটি র্যান্ডম নাম্বার রিটার্ন করবে। তবে হ্যাঁ, এখানে একটি ম্যাক্সিমাম রেঞ্জ আছে, সেটি হলো আপনাকে 32,767 এর ভিতর আপনাকে 0 থেকে 32,767-র ভিতরে আপনাকে যে কোনো একটি র্যান্ডম নাম্বার কম্পিউটার আপনাকে রিটার্ন করবে। তো আমি যদি এখন এই প্রোগ্রামটিকে রান করে, তো খেয়াল করুন আপনাকে প্রথম একটি র্যান্ডম নাম্বার, সে তার ইচ্ছা মতো একটি নাম্বার দিয়েছে যে 28,499। তো এইটিকে যদি আপনি আবার রিফ্রেশ করান, তো দেখুন এরপরে আপনাকে আরেকটি নাম্বার দিল 24,720। আপনি আবার রিফ্রেশ করান, খেয়াল করুন 11,000 দিচ্ছে। তো এরকমভাবে আমি যত রিফ্রেশ করতে থাকবো, সে তার ইচ্ছা মতো আমাকে একটি নাম্বার অল টাইম দিতে থাকবে। এখন আপনি ইচ্ছা করলে এই নাম্বারটিকে ফিক্স করে দিতে পারেন যে আসলে আমি এত বড় নাম্বার চাচ্ছি না, আমি চাচ্ছি যে মনে করেন 20 থেকে 100-100-র ভিতরে একটি যে কোনো একটি র্যান্ডম নাম্বার আমাকে দিবে। তো সেটিও আপনি সেট করে দিতে পারবেন। তো সেটি লেখার নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হয়। ইকো মনে করুন লিখলাম যে র্যান্ডম নাম্বার between 10 to 100, অর্থাৎ 20 থেকে 100-র ভিতরে একটি র্যান্ডম নাম্বার আমি নিব র্যান্ড। তবে এখানে খেয়াল করুন, এখানে আপনার দুটি প্যারামিটার লিখতে হবে, অর্থাৎ যে দুটি রেঞ্জ আপনি দিতে চাচ্ছেন সে দুটি। তো 20 থেকে 100-র ভিতরে আমি র্যান্ডম নাম্বার চাচ্ছি, তো প্রথমে 20, এরপরে দিয়ে দিলাম 100। তো আপনাকে 20 থেকে 100-র ভিতরে একটি র্যান্ডম নাম্বার সে শো করবে। তো দেখুন আপনাকে 20 থেকে 100-র ভিতরে একটি র্যান্ডম নাম্বার শো করলো 96। আপনি আবার রান করান, তো এরপরে কম্পিউটার তার ইচ্ছা মতো আরেকটি নাম্বার দিল 51, কিন্তু এটিও দেখুন এটি অবশ্যই 20 থেকে 100-র ভিতর থাকবে সবসময়। এবার আমি আবার রিফ্রেশ করলাম, এবার দিল আপনাকে 22। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটি আসলে কিভাবে কাজ করে। তো র্যান্ডম নাম্বার, এই যে আমি এখানে এই 44 থেকে 48 লাইন পর্যন্ত আপনাকে যে র্যান্ড ফাংশন ব্যবহার করে দেখালাম, তো এই র্যান্ড ফাংশনের আরেকটি বিকল্প ফাংশন আছে, সেটা হলো এমটি র্যান্ড। সেটিও আমি আপনাদেরকে দেখাই দেই। এমটি র্যান্ড, আচ্ছা অল্টারনেট প্রসেস অফ র্যান্ড নাম্বার, মনে করেন আমি এটি লিখলাম এবং এটির সামনে শুধু এমটি র্যান্ড দিতে হবে। তো এমটি র্যান্ড আর র্যান্ড, এটির ডিফারেন্স আপনি মানে নর্মালি বুঝতে পারবেন না। দেখুন আমি আউটপুট যদি দেখাই, তো সে আরও বড়, দেখুন র্যান্ডম নাম্বারের যে রেঞ্জটাকে সে আরও অনেক বাড়াই দিচ্ছে আর কি, যে এমটি র্যান্ডের রেঞ্জ আসলে আরও অনেক বড়। এটি সম্ভবত ডবল নাম্বার, অর্থাৎ যদি আপনি চান 32,767 থেকে আরও বেশি নাম্বার নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে এমটি র্যান্ড ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয় যেটি আছে, যদি আপনি এমটি র্যান্ডকে এরকমভাবে করতে চান, কোনো রেঞ্জ দিয়ে দিতে চান, তো সেটিও আপনি এরকম দিয়ে দিতে পারবেন আসলে, যে 20 থেকে 100-র ভিতরে আপনাকে একটি র্যান্ডম নাম্বার শো করবে। তো এখানেও দেখুন যে এরকমভাবে আপনাকে 20 থেকে 100-র ভিতরে একটি র্যান্ডম নম্বর দিবে। তো এই যে দুটি ফাংশন, যে র্যান্ড অফ 20 to 100 এবং এমটি র্যান্ড 20 to 100, এই দুটি ফাংশন মূলত একইভাবে কাজ করে, কিন্তু এই এমটি র্যান্ড বের করার অ্যালগোরিদম আলাদা। অর্থাৎ এমটি র্যান্ড আরেকটি ডিফারেন্ট অ্যালগোরিদম ব্যবহার করে আপনাকে র্যান্ডম জেনারেট করে, যেই সিস্টেমটা অনেকটা র্যান্ড ফাংশনের তুলনায় ফাস্ট। অর্থাৎ আপনি যদি অনেক বড় র্যান্ডম নম্বর, একাধিক র্যান্ডম নম্বর নিয়ে যখন বড় বড় প্রজেক্টে কাজ করবেন,
তখন আপনি পারফরমেন্স যেটি দেখবেন যে এমটি র্যান ব্যবহার করলে আপনার এটা র্যান ব্যবহার করার তুলনায় দ্রুত কাজ করবে। তো এটি হলো মূলত আমাদের যে ফাংশনগুলো আমাদের কাজ করতে গেলে প্রয়োজন হয়। তো এই ফাংশনগুলো সম্বন্ধে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আসলে আপনার পক্ষে জানা সম্ভব, কারণ এখন গুগলে সার্চ দিলে আপনি এখন যে কোনো কিছু বের করে ফেলাতে পারবেন। তো আপনি যদি চান যে আপনি এই যে পিএইচপির র্যান্ড ফাংশন সম্বন্ধে জানবেন, আরও বেশি জানবেন, আরও অনেক বিষয় জানবেন, তো এরকম আপনি সার্চ দিবেন যে র্যান্ডম নাম্বার ইন পিএইচপি। তো এটি দিলে আপনাকে দেখুন যে জেনারেট এ র্যান্ডম ইন্টিজার। তো এই লিঙ্ক আছে w3schools.com, এখানে র্যান্ড ফাংশন কীভাবে কাজ করে এটি আপনাকে দেখিয়েছে। এরপরে php.about.com, এইখানে দেখিয়েছে স্ট্যাক ওভারফ্লোর কিছু লিঙ্ক আপনি পাবেন। তো এরকম যখন অনেকগুলো লিঙ্ক আপনি স্টাডি করবেন তো এই র্যান্ডম ফাংশনের বিষয়গুলি আপনার আরও পরিষ্কার হবে। বা এরকম যে কোনো ফাংশন এরকম আপনি যদি সার্চ দেন র্যান্ডম নাম্বার বা স্কোয়ার রুট বা পাওয়ার বা অ্যাবসলিউট নাম্বার, এরকম যে কোনো আপনার আসলে এটি মুখস্থ করার প্রয়োজন হবে না, কারণ আপনি যখন কোনো একটি অ্যাপ্লিকেশানে কাজ করবেন তখন যখন যেটির প্রয়োজন হবে তখনই আসলে আপনাকে সেটি ব্যবহার করতে হবে। এর জন্য সব কিছু একসাথে মুখস্থ করে রাখবেন সেটিরও কোনো প্রয়োজন নাই। যখন যেটি দরকার তখন সেটি সার্চ দিয়ে আপনি জাস্ট কীভাবে সেটি কাজ করে সেটা দেখে এসে আপনার প্রোগ্রামে বা আপনার বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি ইন্টেজার নাম্বার আগের দিন দেখিয়েছিলাম আপনাদের। তো ইন্টেজার নাম্বার আর ফ্লোটিং নাম্বারের কিছু বিষয় আমি আপনাদেরকে আর একটু দেখাতে চাচ্ছি। তো একটা জিনিস দেখুন আমার সাথে। তো এখানে দেখুন যে ইন্টেজার নাম্বারের যে রেঞ্জটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইন্টেজার নাম্বার শুরু হয় -21474836482 প্লাস ওই নাম্বারটা পর্যন্ত। অর্থাৎ আপনি ইন্টেজার নাম্বার মাইনাস যদি কোনো একটি সংখ্যার আগে আপনি মাইনাস চিহ্ন দেন তাহলেও কিন্তু সেটি ইন্টেজার নাম্বার, আবার প্লাস চিহ্ন দেন বা না দেন যেটিই করুন না কেন সেটিও কিন্তু একটি ইন্টেজার নাম্বার। তো ইন্টেজার নাম্বার একটি রেঞ্জ আছে পিএইচপিতে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে রেঞ্জগুলো পরিবর্তিত হয়, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টেজারের রেঞ্জ ছিল 32,767 পর্যন্ত, কিন্তু পিএইচপিতে এই রেঞ্জ আপনাকে আরও বেশি করে দেওয়া হয়েছে আপনার প্রোগ্রামের কাজ করার সুবিধার্থে। তো এই যে 214748364 এটার ইকুইভ্যালেন্ট হলো 2^32। আপনি যদি 2^32 এটাকে ভাঙতে যান তাহলে দেখবেন যে 2^32 মান হলো এটি। আরেকটি বিষয় হলো ইন্টেজার নাম্বারকে আপনি ডেসিমাল হতে পারে বা হেক্সাডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল বা অক্টালও হতে পারে। অক্টালের বেজ হলো 7 আর হেক্সাডেসিমালের এরকম বেজ আছে। তো প্লাস বা মাইনাস সাইন ক্যান বি ইনক্লুডেড। কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, মনে করুন এই যে কিছু এক্সাম্পল যেমন 34001 এটি একটি ইন্টেজার নাম্বার। আবার 0x হেক্সাডেসিমালের প্রথমে শুরু হয় এটি দিয়ে যে 0 এরপরে স্মল x এরপরে CD, এরকম হেক্সাডেসিমাল এ থেকে এফ পর্যন্ত এরকম একটি ফরম্যাট দেওয়া আছে। তো হেক্সাডেসিমাল নাম্বার আমি বিস্তারিত এখানে আলোচনা করব না, কারণ আমাদের কাজের ক্ষেত্রে আসলে হেক্সাডেসিমাল নাম্বার প্রয়োজন হবে না। তো আপনারা যদি হেক্সাডেসিমাল নাম্বার কি, এটির রেঞ্জ কেমন, কিভাবে কাজ করে এটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনারা এটা সহজে জানতে পারবেন। ঠিক একইভাবে এর পরের নাম্বারটি হলো 007, এটি একটি অক্টাল নাম্বার। তো অক্টাল নাম্বার শুরু হয় 0 দিয়ে প্রথমে, এরপরে 7 পর্যন্ত যায় সর্বোচ্চ। তো এই অক্টাল নাম্বারের ফরম্যাটও আপনি গুগলে সার্চ করে জানতে পারবেন। আর লাস্টে আরেকটি ইন্টিজার নাম্বার আপনাকে মাইনাস দিয়ে শো করা হয়েছে যে -120, এটি একটি ইন্টিজার। মাইনাস বা প্লাস যেটি দেন না কেন এটি একটি ইন্টিজার নাম্বার হিসেবে ট্রিট করবে। তো এরপরে চলে যাই আমি ফ্লোটিং পয়েন্ট বা রিয়েল নাম্বার, একটি রেঞ্জ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটির রেঞ্জ হলো 2.2 e⁻³ to 1.8 e⁻+308 পর্যন্ত। e⁻308 এর অর্থ আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন যদি সার্চ করেন। তো আমি এখানে বলে দিচ্ছি এর মানে হলো 10 টু দি পাওয়ার, অর্থাৎ 2.2 10⁻³ এটি হলো এর ইকুইভ্যালেন্ট, মানে 10 টু দি পাওয়ার। তো 1.8 e⁻+308 হলো আসলে মূলত এক্সপোনেনশিয়াল নাম্বার, যে কারণে এখানে এক্সপোনেন্ট ভ্যালুর মাধ্যমে এটিকে প্রকাশ করা হয়। কারণ এখানে যদি 308 পর্যন্ত 10⁻308 করা হয় তাহলে অনেক শূন্য চলে আসে এপাশে। তো যে কারণে সেটি দেখতেও খারাপ দেখায় বা অনেক বড় হয়ে যায়, যে কারণে আপনাদের বোঝার সুবিধার্থে এটিকে দিয়ে অর্থাৎ এক্সপোনেনশিয়াল ভ্যালুর মাধ্যমে এটিকে প্রকাশ করা হয়।
তো ইনক্লুডস এ ডেসিমাল পয়েন্ট অ্যান্ড ক্যান ইনক্লুড এ প্লাস অর মাইনাস সাইন। তো এক্সাম্পল খেয়াল করলে দেখবেন যে এটি অবশ্যই দশমিক থাকতে হবে, একটি ফ্লোটিং অথবা রিয়েল পয়েন্ট নাম্বারের বেস হলো দশমিক। সুতরাং যে কোনো একটি নাম্বারের ভিতর যদি পয়েন্ট দেওয়া থাকে, কোনো দশমিক দেওয়া থাকে, তাহলে বুঝবেন সেটি ফ্লোটিং অথবা রিয়েল নাম্বার। তো 7.489 এটি একটি কি নাম্বার, এটি ফ্লোটিং নাম্বার। তো মাইনাস বা প্লাস দুইটাই হইতে পারে, তো এখানে মাইনাস দিয়ে শো করা হয়েছে, এবং এক্সপোনেনশিয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে কয়েকটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল সম্বন্ধে বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।